বিধানসভার বাইরে দাঁড়িয়ে বলেছিল যে ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেব। সেই লোককে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করেছে, বেশ করেছে। আজকে শুভেন্দু অধিকারী ধোয়া তুলছিল, তাই নন্দীগ্রামে মানুষ তাকে জবাব দিয়ে দিয়েছে। তাহলে বাংলার মুখ্যমন্ত্রী হবেন নাকি দিলীপ ঘোষ? তিনি বলেছেন দিল্লি থেকে স্ট্রং রুমের দিকে নজর রাখবে, খেলা তো ওখানেই হবে। তিনি নতুন রাজনৈতিক দল করেছেন আর তিনি হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছেন। টাকাটা যে বিজেপির ঘর থেকে এসেছিল অস্বীকার করতে পারবেন? এবারে সংখ্যাটা অনেকটা বাড়বে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 220+ আসন নিয়ে ক্ষমতায় যখন আসছে। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশন। আজকের অ্যাকশন রিয়াকশনে আমরা সেই কথাগুলো বলবো যে কথাগুলো বাংলার কোনো সংবাদ মাধ্যম বলেনি। আমরা সেই কথাই তুলে ধরব আজকের এই অ্যাকশন রিয়াকশনে দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্ম থেকে। কারণ শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ভবানীপুর এই দুটো আসনে কি করবে? শুভেন্দু অধিকারী তিনি যে বলির পাঁঠা হয়ে গিয়েছেন, মুখ রক্ষা করতে ভবানীপুরে দাঁড়িয়ে পড়েছেন। এখন তার আফসোস হচ্ছে, মন খারাপ হয়েছে শুভেন্দু অধিকারী। তিনি বুঝে গিয়েছেন বাংলায় ওয়ান অ্যান্ড অনলি মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তো তিনি 180 ডিগ্রি ডিগবাজি খেয়ে গেছে। কেন ডিগবাজি খেয়ে গেছে? না, তিনি বলেছিলেন ব্যাপারটা বুঝে নেব, ভোটের পরে রেজাল্টের পরে ব্যাপারটা বুঝে নেব। এখন তিনি বললেন না, বোঝাবুঝি কারবার নেই, শান্তি চাই। আর একজন রয়েছেন যিনি বাংলায় ভাবী মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিলেন, যিনি বেলডাঙাতে বাবরি মসজিদ করবেন, আর সেই বাবরি মসজিদটি দেখিয়ে মানে বোঝেন তো গাজর ঝুলিয়ে দেওয়া। গাজর ঝুলিয়ে দেয় না, সেই গাজর ঝুলিয়ে দিতে চেয়েছিল বাংলার মুসলিম ভাই বোনেদের মুখের সামনে। তাই বাবরি মসজিদের টোপ দিয়েছিল। আর সেই ভাবী মুখ্যমন্ত্রী যে বিজেপির ল্যাজ ধরে সে বাংলার মসনদে বসার স্বপ্ন দেখেছিল, সেই হুমায়ুন কবির আম উন্নয়ন পার্টি, অর্থাৎ আম জনতা উন্নয়ন পার্টি, যে খাল কেটে কুমির ডেকে নিয়ে এসছে বাংলার বুকে। মিম তো আগেও ছিল, কিন্তু আসাউদ্দিন ওয়াইসির সাথে গাঁটছড়া বেঁধেছিল, বাংলাটাকে খতম করে দেওয়ার একটা চক্রান্ত করেছিল। সেই হুমায়ুন কবির যে বিধানসভায় দাঁড়িয়ে বলেছিল, বিধানসভার বাইরে দাঁড়িয়ে বলেছিল যে ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেব, সেই লোককে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করেছে, বেশ করেছে। যারা বাংলার মানুষ সম্পর্কে এই ধরনের কথা বলে তাকে সাসপেন্ড কেন, তাকে তাড়ি পার করে দেওয়া উচিত। তাই করেই তৃণমূল কংগ্রেস করেছে সাসপেন্ড। বিজেপির সাথে ঘাটছড়া বেঁধেছিল, কোটি কোটি টাকা লেনদেনের কথা হয়েছিল, ভিডিও ফাঁস হয়ে গেছে। ওই যে বলে না, সত্যের কল বাতাসে নড়ে, তাই নড়েছে। এখন হুমায়ুন কবির এখন ভিজে বেড়াল হয়ে গেছে, বলছে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকলেই আমি চলে যাব, তৃণমূল কংগ্রেস এসে আমাকে বলবে আমি আবার তৃণমূলে চলে যাব। খুব বাজে কথা বলতে তো পারি না, শুধু বলবো শিক্ষার অভাব। ওই মানুষগুলোর সাথে প্রতারণা করেছে হুমায়ুন কবির। শুভেন্দু অধিকারী প্রতারণা করেছে বাংলার মানুষের সঙ্গে। কেন? একটা সময় তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলেন, তাহলে বাংলার মানুষ সেই মন্ত্রীকে দেখেছিলেন, তৃণমূলকে দেখেছিলেন, শুভেন্দু অধিকারীকে দেখেছিলেন। দল পাল্টি, ঘাপ ডিগবাজি খাওয়ার পরে তিনি এখন পুরো একটা পরিষ্কার সাদা পায়জামার পাঞ্জাবি, নিখুঁত একদম। কিন্তু নারদা ভুলে গেছে এই বিজেপির অফিস থেকে সেই ভিডিও সম্প্রচার হয়েছিল। আজকে শুভেন্দু অধিকারী ধোয়া তুলসী পাতা। তাই নন্দীগ্রামে
মানুষ তাকে জবাব দিয়ে দিয়েছে, ভবানীপুরের মানুষও তাকে জবাব দিয়ে দিয়েছে। দুনৌকো পা দিয়ে চলা তো, দুনৌকো যারা দুনৌকোতে পা দিয়ে চলে আলটিমেট কি হয় আর বলার অপেক্ষা রাখে না। মমতা বন্দ্যোপাধ্যায় হই হই করে ভবানীপুর থেকে জিতবে। সাকাবাতে আমিও থাকছি ভবানীপুর কেন্দ্রের গণনার দিন, দেখব কি করে। কারণ এদিকে শুভেন্দু অধিকারী তিনি বলছেন বাংলার মুখ্যমন্ত্রী হবেন না। তাহলে বাংলার মুখ্যমন্ত্রী হবেন নাকি দিলীপ ঘোষ? আমি তো ভাবছি দিলীপ ঘোষ রাজ্যের বিরোধী দলনেতা হয়ে যাবেন না তো। কারণ এই ভোটের ফলাফলের পরে কে কোথায় মুখ লুকাবে জায়গাটা তো খুঁজতে হবে। আর ইতিমধ্যেই মনে হয় খুঁজে ফেলেছে অনেকেই। কারণ যারা চপর চপর করছিল কেন্দ্রীয় বাহিনী আশেপাশে নিয়ে, তারা অনেকেই চুপ হয়ে গেছে, মুখে কুলু পেটে নিয়েছে। কারণ কেন্দ্রীয় বাহিনী নেই, কেন্দ্রীয় বাহিনী থাকবে না কদিন বাদে, বাংলা ছেড়ে তাদের যেতেই হবে। বাংলার এমনি বিজেপির নেতাদের পেছনে 8 থেকে 10 জন করে কেন্দ্রীয় বাহিনী তো থাকেই, সেটা হচ্ছে প্রোটেকশন। আর সার্বিকভাবে যে প্রোটেকশনের কথা হচ্ছিল এতদিন ধরে, সব হাওয়া হয়ে যাবে। ভোট মিটে গেছে, 4 তারিখে রেজাল্ট বেরিয়ে যাবে। উল্টো করে যে ঝোলাবে বলেছিলেন তিনি তো এখন পগার পার, তিনি আর বাংলায় নেই। তিনি বলেছেন দিল্লি থেকে স্ট্রং রুমের দিকে নজর রাখবে। খেলা তো ওখানেই হবে, খেলা ওখানেই হবে। কারণ লাস্ট মিনিট সাজেশন অলরেডি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছে কাউন্সিলর কর্মী সমর্থকদের, যারা এজেন্ট থাকবে, যারা স্ট্রং রুমে থাকবে, তাদেরকে যা দেওয়ার দিয়ে দিয়েছে। খেলায় ঘুরে গেছে অনেক আগেই। তাই চুরি করতে এসে ধরা পড়ে গেছিল, চুরি করতে এসে ধরা পড়ে গেছিল। তাই তো সেদিন রাতে অত উত্তেজনা, তাই তো তাপস রায় ছুটতে এসছিলেন যে ওখানে শশী পাজা, ওখানে কুণাল ঘোষ যে পৌঁছে গেছে, আমাকেও তো যেতে হবে। কারণ ব্যালট তো ওখান থেকে হাফিস, মানে জল মেশানো, এদিককার মাল ইদার কামাল উদার, উদার কামাল উদার। আবার ভোটের সময় দিলে দেখছিলাম কেউ অনেকগুলো ইভিএম নিয়ে অটোয় করে ঘুরে বেড়াচ্ছে, রিপ্লেসমেন্ট। আর নির্বাচন কমিশনের ভূমিকা যত কম বলা যায় ততই ভালো। তবে সেরা যে মুখগুলো, যে নামগুলো বললেই না বললেই নয়, এবার ভোটে কিন্তু নিশ্চিত তাদের জয়, কেউ তাদেরকে হারাতে পারবে না। লাভলি মিত্র, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, নিশ্চিত করে বলা যায় লাভলি মিত্র জিতে যাবে। সব্যসাচী দত্ত বারাসাত, সব্যসাচী দত্তর বিরুদ্ধে অনেক অভিযোগ। তিনি যখন বিজেপিতে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি প্রচুর বাজে কথা বলেছিলেন, কিন্তু তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় সিম্বলে দাঁড়িয়েছে। দেখতে হবে সিম্বলটা কি, সিম্বলটা হচ্ছে ঘাসফুল। মানস ভূঁইয়া হাসতে হাসতে জিতে যাবে, জিতে যাবে নয়না বন্দ্যোপাধ্যায়, অতীন ঘোষ, শশী পাজা, কেউ হারাতে পারবে না। এদিকে দেবাশিস কুমারকে যতই ইডি সিবিআই দিয়ে টানাটানি হেঁচড়াহেঁচড়ি করো, দেবাশিস কুমার হাসতে হাসতে জিতবে। শোভনদেব চট্টোপাধ্যায় আরামসে জিতে যাবে, এন্টালি জিতে যাবে আরামসে। সন্দীপন সাহা জিতে যাবে, জিতে যাবে বহরমপুর থেকে, জিতে যাবে অধীর রঞ্জন চৌধুরী, জিতবে অবশ্যই মৌসম। বামেদেরও যে তার একদম নিশ্চিত, উত্তরপাড়া এক প্রকার নিশ্চিত, পানিহাটিতে কলতান দাশগুপ্ত। তবে যদি কোনো রকম হেরফের হয়ে যায় তাহলে সেখানে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী রয়েছে তীর্থঙ্কর, সে ওখান থেকে বেরিয়ে যাবে। অনেকেই আশাবাদী যে অভয়ের মা পানিহাটি থেকে বিপুল মার্জিনে জিতবে, কিন্তু আমি অন্তত বলে যাই পানিহাটি থেকে অভয়ের মা পরাজয় নিশ্চিত। তিনি যদি নির্দল প্রার্থীতে দাঁড়াতেন, তিনি আজকে যে কথাগুলো বলছেন সে কথাটা রাজনৈতিক দলের পোড় খাওয়াল মানুষরা বলেন। সেদিন মীনাক্ষীর ভূমিকা নিয়ে আজকে সিপিএম নিয়ে প্রশ্ন তুলছেন, আজকে কলতানদের প্রশ্ন তুলছেন।
সেদিন তো আপনারা বাড়িতে ছিলেন, যেদিন এদিন ঘটনাটা ঘটেছিল। সেদিন যদি পুলিশের ওই গাড়িটা মীনাক্ষীরা না আটকাতো, তাহলে এই মাস র্যালি, রাত জাগো, দিন জাগো, ভোর জাগো, এসব কর্মসূচি কি তৈরি হতো? মানুষ এইভাবে পথে নামতো? ওই জায়গা থেকে বামেরা প্রথম আন্দোলনের পথ দেখিয়েছিল, যদিও পরবর্তীতে তারা নিজেদেরকে গুটিয়ে নিয়েছে, কারণ সেখানে বিজেপি প্রবেশ করেছিল। কিন্তু সেই চিকিৎসকদের আন্দোলন খেসারত দিতে হয়েছিল সাধারণ মানুষকে। সেটা কি ভুলে গেছে অভয়ের মা? ভুলে গেছে। তাই তো সিপিএম সম্পর্কে এত বাজে কথা বলছেন। এখানেই শেষ নয়, আরও আছে। জিতবে কে জানেন? জিতবে হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন বন্টন দুর্নীতি মামলায় যে জেল খেটেছিল, কারণ ভারতবর্ষের রাজনীতি আর ভারতবর্ষের নির্বাচন, জেলে থাকলেও নির্বাচনে জয়লাভ হয়, জেলের বাইরে থাকলেও নির্বাচনে জয়লাভ হয়। সে সিনেমাতেও দেখা যায়, সেটা বাস্তবের মাটিতেও দেখা গিয়েছে। ফলে এরম কোনো ব্যাপার নেই। যদি অভয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে যদি পানিহাটিতে তার মা জিতে যায়, তাহলে তো বলতে হয় সেই উপনির্বাচনের কটা 6টি উপনির্বাচন হয়েছিল আরজি করের ঘটনার পর, তৃণমূল কংগ্রেস একেবারে হোয়াইট ওয়াশ হয়ে যেত, একটা আসনে পেত না। 6টা বিধানসভা নির্বাচন হয়েছে, 6টাতেই জিতেছে। তার মধ্যে কালীগঞ্জ, সেই কালীগঞ্জ যেখানে ছোট্ট মেয়েটি, ফুটফুটে মেয়েটি, তার আকস্মিক মৃত্যু, সেই ঘটনা বাংলার মানুষ ভুলে যায়নি। কিন্তু তাও বলা যায় তৃণমূল কংগ্রেস তারা কিন্তু 220টি প্লাস আসন পাচ্ছে। অনেকেই সমীক্ষা করেছেন, অনেকেই বলছেন বাংলা থেকে পরিবর্তন, এবং সেই পরিবর্তনের কাণ্ডারি অমিত শাহ এবং অবশ্যই নরেন্দ্র মোদী। কিন্তু আমরা বলছি পরিবর্তন নয়, প্রত্যাবর্তন হচ্ছে। কারণ যে সর্বশক্তি নিয়ে বিজেপি, দিল্লির মোদিবাবুরা বাংলায় ঝাঁপিয়েছে, শুধুই কি বাংলাকে ভালোবেসে? শুধুই কি বাংলার মানুষের উন্নয়নের কথা? না, এটা বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট। ভারতবর্ষের অধিকাংশ রাজ্য, বিরোধী রাজ্য তারা দখল নিয়েছে, বাংলা তারা দখল করতে পারছে না। তাই তো বাংলায় ঝাঁপিয়েছে। বল থেকে শুরু করে, ধন থেকে শুরু করে সমস্ত কিছু, কাঁড়ি কাঁড়ি টাকা খরচ হচ্ছে। বিভিন্ন রাজ্য থেকে মুখ্যমন্ত্রীরা আসছেন, হেলিপ্যাডে উঠছেন, হাজার হাজার কোটি কোটি টাকা একেবারে জলের মতো খরচ করছে বিজেপির ক্যান্ডিডেটরা। এবার যদি বলি যে হিসেব কি করে পাচ্ছেন, হিসেবের কথা যদি বলেন, তাহলে কংগ্রেসও তো প্রার্থী দিয়েছে, তারাও তো একসময় ভারতবর্ষে রাজত্ব করেছিল, এবং সেই কংগ্রেসের সাথে জোটও ছিল আজকে বামেদের। তাহলে তাদের যে প্রচার, সিপিএমের কটা নেতা মন্ত্রী আজকে বিপুল পরিমাণে টাকা নিয়ে একেবারে হাই রাইজে গিয়ে রয়েছে, একটা দেখাতে পারবেন? পারবেন না। কিন্তু আজকে তারা প্রচারে যখন বেরোচ্ছে, কৌটো নাড়াচ্ছে, 365 ডেজ যেভাবে তারা চলে, আজকে তাদের সেই শোভাযাত্রা নেই, তাদের ওই গাড়ি, তাদের সেই হেলিকপ্টার কোথায়? অথচ হুমায়ুন কবিরকে দেখুন, কালকা যোগী, তিনি নতুন রাজনৈতিক দল করেছেন, আর তিনি হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছেন। টাকাটা যে বিজেপির ঘর থেকে এসেছিল অস্বীকার করতে পারবেন? এই সব ছলনা চলছে। তাই বিজেপির কাছে বাংলা দখলটা উন্নয়নের জন্য নয়, তাদের প্রেস্টিজ, তারা হার না মানার জন্য লড়াইতে নেমেছে। এটা বাংলার মানুষের ভালো করার জন্য লড়াইতে নামেনি। যদি ভালোই করার থাকতো, তাহলে যে সমস্ত রাজ্যে বিজেপি ডবল ইঞ্জিন সরকার চলছে, সেই সমস্ত রাজ্য 1 নম্বরে থাকতো। আমাদের সংবাদ মাধ্যমের যে গাড়ি চলে, সেই গাড়ি যিনি চালান,
তাকে আমি প্রশ্ন করেছিলাম, আচ্ছা কাকা, আপনি তো বিহারের বাসিন্দা, বিহার তো এই মুহূর্তে নীতিশ কুমার নেই, বিজেপির তারাই তো মুখ্যমন্ত্রী বানিয়েছেন, তাহলে বিহার থেকে বাংলায় কেন পড়ে আছেন? তার কাছে একটাই উত্তর, বাংলায় তারা রোজগার করতে আসে। আমি গেছিলাম বড়বাজারে, যেহেতু আপনাদের এই ভিডিওতে আমি বহু সময় বলি যে বাংলায় পরিযায়ী শ্রমিক শুধু বাইরে যায় না, বাইরের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা বাংলায় আসে। বড়বাজারে এমন কোনো মানুষ নেই যাকে জিজ্ঞেস করিনি, সেটা চায়ের দোকান হোক, যিনি ওখানে মুটের কাজ করছেন, যিনি সেখানে ভ্যান টানছেন, জিজ্ঞেস করেছিলাম আপনারা কোথা কোথা থেকে এসছেন। কেউ বলছে উত্তরপ্রদেশ থেকে এসছি, কেউ বলছে রাজস্থান থেকে এসছি, কেউ উড়িষ্যা থেকে এসছে। তারা এসছে এখানে কেন এসছে? কেন এসছে? বাংলায় তো কাজ নেই, বাংলার কাজটা তো তারা খেয়ে বসে আছে। কেন টেনে নিচ্ছেন না ডবল ইঞ্জিন সরকার? তাদেরকে ডেকে নিন, তাহলে তো বাংলার জায়গাগুলো ভ্যাকেন্সি হয়ে যাবে। সেটার বেলার তো মুরদ নেই, আর খালি বলছে বাংলায় কর্মসংস্থান নেই, বাংলায় কর্মসংস্থান নেই। যে মেরিট, আবারও বলছি, যার যোগ্যতা আছে সে বাংলায় বসেও বাংলায় সরকারি চাকরি করতে পারবে, বাংলায় বসেও সে সরকারি চাকরি করতে পারবে। কিন্তু কজন কেন্দ্রীয় সরকারের চাকরি পাবে, এটাই তো বড় প্রশ্ন। সে যাই হোক, রাত পোহালেই নির্বাচনের ফলাফল ঘোষণা হবে এবং সেই ঘোষণায় আমরা শুধু দেখব ভারতীয় জনতা পার্টির যারা যারা বড় বড় বুলি ছেড়েছিলেন, দেখে নেব, বুলডোজার চালিয়ে দেব, তারা কি করেন, তাদের অবস্থান বা কী করে। অবশেষে হাইকোর্টে তারা চলে যাবেন না তো ইলেকশন পিটিশন দাখিল করতে? বলা যেতে পারে, তাও করতে পারে, কারণ নির্বাচনের সময় আমি দেখেছি কলকাতা হাইকোর্টে অনেকগুলো ইলেকশন পিটিশন হয়েছে। আমাদের খোদ হিঙ্গলগঞ্জে যিনি বিজেপি প্রার্থী রেখা পাত্র, তিনি লোকসভা ভোটের প্রার্থী ছিলেন, তিনি ইলেকশন পিটিশন করেছিলেন। শুধু কি তাই, আরও অনেকে ইলেকশন পিটিশন করেছে। হ্যাঁ, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ইলেকশন পিটিশন করেছিলেন 2021-এর ভোট নিয়ে। তবে এবারে সংখ্যাটা আরও বাড়বে, এবারে সংখ্যাটা অনেকটা বাড়বে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 220+ আসন নিয়ে ক্ষমতায় যখন আসছে, বিজেপি তো ক্ষমতায় আসতে পারবে না। তাই আর কিছু সময়ের অপেক্ষা করুন, ফলাফল একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যতই স্ট্রং রুমে কেন্দ্রীয় অবজারভার রাখুন, কেন্দ্রীয় বাহিনী রাখুন, কেন্দ্রীয় যারা সরকারি কর্মচারী রয়েছে তাদেরকে ব্যবহার করুন, যত যা খুশি করে নিন, দিনের শেষের হাসিটা মমতা বন্দ্যোপাধ্যায় হাসবে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।